13 নভেম্বর কি হচ্ছে, সরকার কেন নড়ে চড়ে বসছে, কেন সরকার সমর্থক পত্রপত্রিকা হঠাৎ আওয়ামী লীগ নিয়ে মিছিল করছে আপনারা সবাই জানেন। আওয়ামী লীগ নিউজ করছে আপনারা সবাই জানেন, আমরাও জানি। তবে ওই যে আমরা যে রাষ্ট্রে বাস করি, এই রাষ্ট্রের ভাষ্য অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন তার কর্মসূচি তো আমরা প্রচার করি না, করতে পারি না, বা সেগুলো নিয়ে বলা যায় না। কিন্তু যখন সরকারের সহযোগী অথবা সরকারের দিকে নমনীয় অথবা আওয়ামী লীগ বিরোধী সংবাদপত্রগুলো এই খবরটা সামনে আনে, তখন বোঝা যায় যে আলোচনার খোরাকি কিছু একটা আছে। এবং তাদের শব্দচয়ন, আমি যে রিপোর্টটি এখন পিক করছি, তাদের শব্দচয়নের মধ্যে একটু ডিফারেন্ট আছে। নর্মাল একটা পত্রিকা, নিরপেক্ষ একটা পত্রিকা যদি নিউজ লেখে, তাদের যে শব্দচয়ন হবে বা মাথার উপরে যদি একটা সেলফ সেন্সরশিপের একটা বোঝা না থাকে, তাহলে নিউজ লেখার যে ধরন হবে, সেই ধরন থেকে আমার এখন পিক করা বা আমার এখন সোর্স হিসেবে ব্যবহার করা যে নিউজটা, সেই নিউজটা একটু আলাদা। আপনারা সবই বোঝেন এবং সবই জানেন। 13 নভেম্বর আওয়ামী লীগ একটা বড় টাইপের কিছু করতে চায়, এরকম সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট খোঁজ খবর আছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে আওয়ামী লীগের দিন আসলে কি করবে, কি ঘটতে যাচ্ছে সেই দিন, কিসের প্রেক্ষিতে এই আমার দেশ পত্রিকা এই নিউজটি করেছে যে হঠাৎ করেই 13 নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের। মানে নাশকতা করলে তারা তো এর আগেও নিউজ করেছে যে আওয়ামী লীগ কি নাশকতা করতে চায়, কিভাবে করতে চায়, কিন্তু 13 নভেম্বর কেন করতে চাচ্ছে। একটা ফটো কার্ড করেছে, সেই ফটো কার্ডেও বেশ কিছু পয়েন্ট আউট আছে, যেমন রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায়, তারপরে আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজির টার্গেট, পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আসাদুজ্জামান খান, মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সহায়তা দিচ্ছেন পলাতক মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিব, হাসিনার রায় হলে গোপালগঞ্জ মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা, মাঠ পর্যায় থেকে এখনই সেনা না উঠানোর পরামর্শ। খুব সিগনিফিক্যান্ট একটা কথা, মাঠ পর্যায় থেকে সেনা না উঠানোর পরামর্শটা কি, আমরা এটা একটু পড়বো, একটু জানতে চাই। আর বাকি পয়েন্টগুলো যে করছে, যে আদালতে বোমাবাজি, 1 লাখ লোক সমাবেশ, এইটা যদি আমার দেশ রিপোর্ট করে অলরেডি জানিয়ে দিয়েছে, তো আজ আমরা কথা বলছি 7 নভেম্বর 2025, তাই না? তাহলে এই খবরের পরে তো নিশ্চয়ই আমার দেশের সরকার বা এই দেশের সরকার আর চুপ করে বসে থাকার কথা নয়। এখনো 8, 9, 10, 11, 12, 13, 6 দিন বাকি আছে। 6 দিন পরেও যদি আওয়ামী লীগ এগুলো করে ফেলতে পারে, তাহলে তো ধরে নিতে হবে দেশে আওয়ামী লীগের অনেকটা, তাই না? আচ্ছা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আমি আগেই বলেছি তাদের শব্দচয়ন তাদের মতো হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে 13 নভেম্বর। যে কারণেই তাহলে 13 নভেম্বর আগে থেকে আমরা বলছি যে সেদিন একটা রায়, মাহফুজ আলম উদ্দিন বলল যে আমরা আগামী সপ্তাহে একটা রায় পেতে পারি। ওনারা সবাই জানেন আদালতের সঙ্গে তাদের নিশ্চয়ই সেই বোঝাপড়া আছে, বা তাদের সরকারি পিপি আছেন বা সরকারি লোকজন ওখানে আছেন, তাদের মাধ্যমে তারা জানেন। ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীল নকশা এঁকেছে তার দল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। এটা মোটামুটি টেবিলে বসেই লেখা যায় এই কি হচ্ছে, বলতে যাচ্ছে আমার দেশ। এবার নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলছে, ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তাকে তার এই সরকার চাইলে ধরতে পারবে না। আচ্ছা, তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান, ভারতের পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। বেশ, মানে যদি এইসব খবর রিপোর্টার পেয়ে থাকেন, তাহলে তো আওয়ামী লীগের ভেতরে তার হয় শক্তিশালী সোর্স আছে, অথবা তাদের যে সোর্স যদি কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে পেয়ে থাকেন, সেই গোয়েন্দা সংস্থা অলরেডি আওয়ামী লীগের ভেতরে আছে। এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।
তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। এ লক্ষ্যে দেশে প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে। বাপরে বাপ, সরকারের যে সাংঘাতিক, সরকার তো মাঝে বললো না যে কোথাও মেসে বা হোটেলে কোনো লোকজন থাকলে পুলিশকে জানায় দিতে, এবং তন্ন তন্ন করে তো পুলিশ খুঁজছে। আর এই যে এই প্যারাটা, এটা বসে বসে লেখা যায়। আচ্ছা, বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে। কলকাতা অফিস নেওয়ার খবর এর আগে গণমাধ্যমে এসেছিল। পরিকল্পনাকারীরা সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়নের কাজ চালাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে তথ্য মিলেছে। কেন এইভাবে আপনার এটার সাথে ইনভলভ হবে, মানে এতটাই দা কোমরা সম্পর্ক হয়েছে দেখেন দেখি এই সরকারের সাথে। আচ্ছা, হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা। এই আবেগকে পুঁজি করে তাদের 13 নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের কট্টর নেতাকর্মীদের ইতিমধ্যেই বাছাই করা হয়েছে, তাদের দেশে বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাহলে আওয়ামী লীগের কট্টর নেতাকর্মী এখনো রয়ে গেছে। এই যে চিরুনি অভিযান দিয়ে, ইভেন অপারেশন ডেভিল হান্ট দিয়ে আর জেলখানা ভর্তি করা হলো, এখনো কট্টর নেতাকর্মী এবং তাদের ট্রেনিংও হয়ে গেছে। মানে তাহলে সরকার এতদিন করলো কি? এই যে বিশাল বিশাল অভিযান চালিয়েছে, করলো কি? আচ্ছা, তারা বলছে রাজধানী অন্তত 5টি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ। নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ এই সম্পর্কে আমার ধারণা নেই, আমার সাংবাদিকতার কোনো চ্যাপ্টারে পাই নাই। যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয় বাছাই করা এসব ক্যাডারকে। এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনা ইতিমধ্যে মেজর সাদিকুল হক, সে পুরনো মেজর সাদিককে ধরার ঘটনা দাঁড়াচ্ছে। গোপালগঞ্জে অনুকূল পরিবেশ প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর প্রেক্ষিতে দেশে অবস্থান করা কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারি চলছে। ইন্টারেস্টিং হলো তারা আরও কিছু সাব হেডলাইন করেছে, আমি আর বিস্তারিত এই নিউজে পড়তে গেলাম না। মহাসড়ক অচল করার পরিকল্পনা, তারপরে নিরাপত্তা সংস্থার সুপারিশ ও প্রস্তুতি, সেই সম্পর্কেও নিরাপত্তা সংস্থাগুলো কি কি করছে সেগুলো তুলে ধরেছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো আওয়ামী লীগ ঢাকায় 1 লাখ লোক জড়ো করে ফেলবে 13 নভেম্বর, আর 1 সপ্তাহের মধ্যে। মানে এতে করে কি হবে? ঢাকায় যদি 1 লাখ লোক আওয়ামী লীগের জমায়েত হয়, তাহলে তো আমরা নির্বাচন, এই সরকার, এগুলো নিয়ে কি ভাববো? এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি এর মধ্যেই একটা অবস্থান নিয়েছে, যেটা 6 মাস আগেও কেউ কল্পনা করেনি। 6 মাস আগে ওটা ছিল না। এগুলো নিশ্চয়ই আওয়ামী লীগও, এই যে ইন্ডিয়ায় বসে তারা কাজ করে, তারা তাদের সাংগঠনিক এই কাজগুলো করছে। যে ইন্টারন্যাশনাল বড় বড় আইআরআই কি বলেছে, আইআরআই এর যে সুপারিশ করেছে, সেগুলো তো এই সরকারের জন্য খুব একটা সুবিধাজনক অবস্থান নির্দেশ করে না। আইআরআই এতই শক্তিশালী একটা অর্গানাইজেশন। আইআরআই আমেরিকার বর্তমান ক্ষমতায় থাকা ডোনাল্ড ট্রাম্পের লেবার পার্টি এবং ডেমোক্রেট পার্টি দুইটার সমন্বিত একটা শক্তিশালী টিম বাংলাদেশ ঘুরে গেছে 5 দিনের জন্য। তারা গিয়ে বলছে যে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে। এর আগে তো 6 মানবাধিকার সংস্থা বলেছে। আগামীতে কি কি হবে, এবং ভারত শেখ হাসিনাকে আনলক করে দিচ্ছে এরকম খবর করেছে বিবিসি। তারপরে আবার ইন্টারন্যাশনাল মিডিয়া, অলরেডি বেশ কয়েকটা মিডিয়া নিউজ করেছে। কাল থেকে আবার দেখলাম উইকলিতে আগামী সপ্তাহে শেখ হাসিনা ইন্টারভিউ আসছে। এই সার্বিক পরিস্থিতি মিলিয়ে এবং দেশের অভ্যন্তরে এই বিএনপি, জামাতে ইসলামী, এদের যে টানাপোড়েন যে অবস্থা, তাতে করে সরকার কতটা চ্যালেঞ্জে আছে। আর সেই চ্যালেঞ্জের মধ্যে আওয়ামী লীগের যদি 1 লাখ লোকের জমায়েত সমাগম হয়ে যায়, সেই ক্ষেত্রে পরে সিচুয়েশনকে আমরা যদি এইসব রিপোর্ট বিশ্বাস করি, আমি জানি না গোয়েন্দা সংস্থা বা পুলিশ এইসব রিপোর্ট করছে কিনা, বা এই রিপোর্ট দেখে আবার আমাদের গোয়েন্দারা হাসেন কিনা যে না অতটা না বোধ হয়, মানে বিষয়টা বোধ হয় অত সিরিয়াস